राम 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 राम। अरे कोई है? अरे भगवान से डरो, जिंदा आदमी को यहाँ बंद कर दिया। নমস্কার, ফাইনালি বাঙালিতে আপনাদের স্বাগত। আমি সৌরভ, আমার সাথে আছে শুভ। ফর সাম রিজন আমরা এক সেকেন্ড ওকে অ্যাভয়েড করবো। আমি প্রথমে আগে ক্লিয়ার করে দিতে চাই, আমরা সিকান্দারের যে টিজার রিভিউটা বের করেছিলাম না, লাস্ট ট্রেলারের যে রিভিউটা শুভ বের করেছিল, সেটাতে অনেক ধরনের ব্যাকল্যাশ এসেছে। ভাইয়ের ফ্যানরা, যার মধ্যে আমি নিজেও পড়ি, অনেকেই অফেন্ডেড যে ট্রেলারটাকে সাবপার বলা হয়েছে, মিড বলা হয়েছে। আমি অ্যাকসেপ্ট করছি যে এতটা ব্লান্টলি হয়তো বলা হয়নি এবং শুভ ক্লিয়ারলি মিসক্যালকুলেট করেছিল। আমি সবার কাছে অ্যাপোলোজাইজ করতে চাই যে এই সিনেমাটাকে সাবপার বা ভেবে নেওয়ার জন্য, মিড ভেবে নেওয়ার জন্য, ওয়েন ক্লিয়ারলি এই সিনেমাটা ভাইয়ের কেরিয়ারের সব চাইতে ফালতু সিনেমা। এটা কি দেখলাম আমি? কি ধরনের যদি আপা হলো! আই এম সো সরি। এই ট্রেলারটা দেখে আমাদের বলা উচিত ছিল এটা জঘন্য, ফালতু, জবরা একটা ট্রেলার। শুভ, কি করছিস তুই ওটা পরে? প্রথমে হচ্ছে আবার আমি কিছু দেখতে পাচ্ছি না, কিউকি সিকান্দার সিনেমাটা দেখার পরে আমার দুনিয়াতেই আর কিছু ওই যে একটা ছিল না যে মেরেকে উঠালো, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। এ ভাই, আমি জিন্দা আছি ভাই। আচ্ছা, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ লিভিং। হাই, এটা 2025, তাই তো? হ্যাঁ, দিস ইজ 2025, কারেক্ট না? আমি थोड़ा सा दिख रहा है मेरे को। So I told you so. Hey, you sees, I told you so. আমি আচ্ছা, আগে আমরা একটা জিনিস ক্লিয়ার করে দিই, এটা কিন্তু স্পয়লার ফিল্ড রিভিউ হতে চলেছে। किसी को फर्क नहीं पड़ता, किसी को फर्क नहीं पड़ता, স্পয়লার ফিল্ড किसी को फर्क नहीं पड़ता। স্টোরি না থাকলে স্পয়লার আর কিসের স্পয়লার মা? কেন? রশ্মিকা মন্দনা স্পয়লার অ্যালার্ট, 40 মিনিটের মধ্যে পটল তুলছে। সিনেমার অন্যতম সেরা পার্ট ওটা। শান্তনু হেভি খুশি হয়েছে এটা শুনে, হেভি, ওর ফেভারিট অ্যাক্ট্রেস তো, টক্সিক মাল। দুজন মিলে মাথা খাচ্ছিল, একজন মিলে মাথা খাবে, এটা মনে হবে তখন। ওকে ফাইন, উই আর হ্যাপি, মুভ অন। কি দেখলি ভাই? এই গরমের মধ্যে ভাইজানের এরকম মানে লিটারালি পোট্যাটো মার্কা এক্সপ্রেশন, মানে মনে হচ্ছে মুখে কেউ হেগে দিয়েছে ভাইয়ের, ঠিক আছে? এবং মানে আমরা সিনেমার টিকিট কেটে এই গরমের মধ্যে সিনেমাটা দেখতে যেই লেভেলের এফর্ট দিয়েছি, ভাই যদি এটা 50 দিনে শুট করে থাকে, সেই এফর্টটা পর্যন্ত ভাই দেয়নি। এটা কি ছিল? মানে আমরা ট্রেলারে এক্সপেক্ট করেছিলাম, আমিও নিজেও এক্সপেক্ট করেছিলাম, এই জন্যই খারাপ রিভিউ দিয়েছিলাম, যেই জন্য খিস্তি গিয়েছিলাম যে সিনেমাটা মোটামুটি আমার কিন্তু খুব একটা প্রমিসিং লাগছে না। বাট এটা কি ছিল ভাই? ইন কম্পারিজন টু কিসি কা ভাই কিসি কি জান, দিস ইজ ওয়ার্স দ্যান দ্যাট ফিল্ম। আমি কিসি কা ভাই কিসি কি জান দেখেছি ভাই, ওইটাতে অ্যাটলিস্ট কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল মাস্টারপিস। এটার কাছে মাস্টারপিস মানে কি, ওইটাতে অ্যাটলিস্ট অন আ সিরিয়াস নোট ওইটাতে একটা এন্টারটেইনিং ফ্যাক্টর ছিল। আই উড হ্যাভ নেভার থট যে মুর্গা দাসের সিনেমা সালমান খান ইন অ্যান ঈদ রিলিজ, প্রথম কথা হচ্ছে এরকম হল ফাঁকা যাবে। ক্যান ইউ ফাকিং ইমাজিন? আমাদের এখানে যে মাইনক্স নিয়ারের যে আইনক্স স্ক্রিন আছে, সেখানে ছোট টু ছোট যেই বাংলা সিনেমাকে আমরা খিস্তি দিই, যেই সিরিয়াল ধর্মী সিনেমাকে আমরা খিস্তি দিই, সেই সিনেমাগুলো মাসের পর মাস কিন্তু হাউসফুল যায় এই থিয়েটারে। যারা জানেন না, আমি থিয়েটারটার নামও বলছি মধ্যমা মাইনক্স, অনেকেই হয়তো গেছেন আমাদের এই ভিউয়ার্সদের মধ্যে। ভাই, আজকে সারাদিনে একটা শো হাউসফুল না। আমার শোতে মাত্র 4 জন ছিল। দেয়ার ওয়াজ ওয়ান ওভার এনথুজিয়াস্টিক গাই যে মানে যাই হচ্ছে ভাই ভাই করে চিল্লাচ্ছি, আর তাছাড়া লিটারালি মাছি মারছিল এরকম থিয়েটার, এরকম অবস্থা। ঈদ রিলিজ অন সানডে, মানে বেসিক্যালি এখানেও একটা হয়েছে রিয়ান পারাগের মতো কেস হয়ে গেছিল বলছিস আমাদের ক্রিকেট পডকাস্টে, যেমন আমরা আলোচনা করেছি। 10,000 টাকা দিয়েছে, যা ভাই ভাই করে আয়। বাই দ্য ওয়ে, অ্যালিজেডলি আমরা কিছু কনফার্ম করছি না, ডিনাই করছি না, বাট সিরিয়াসলি দেখ, আমি বিরাট কিছু এক্সপেকটেশন নিয়ে বসিনি, কারণ আমি চিরকাল বিশ্বাস করি যদি তুই ট্রেলার দেখিয়ে মানুষকে ইমপ্রেস করতে না পারছিস, কোনো স্টোরি দেখাতে না পারছিস, প্রবাবলি তোর কাছে স্টোরি দেখানোর মতো নেই কিছু। এখানে সেটা ক্লিয়ার ছিল। বাট একদম শুরুতে যে ওপেনিং ইয়েটা ছিল, টিজার বেরিয়েছিল,
আই অ্যাকচুয়ালি কাইন্ড লাইকড ইট। পুরো কালার টোনটা নিয়ে কিছু একটা ট্রাই করছে মনে হয়েছিল। হ্যাঁ, আমি বিরাট কিছু এক্সপেক্ট করিনি, বাট অনেস্টলি বলছি যে অনেকদিন বাদে সাজিদ নাদিয়াওয়ালার সাথে কাজ করছে, তো আমি ভাবলাম অ্যাটলিস্ট কিকের মতো কিছু একটা লেভেল থাকবে, হুইচ ওয়াজ মানে ইট ওয়াজ নট ব্যাড, দেখে খারাপ লাগেনি খুব একটা। হ্যাঁ, এখানে পুরো সিনেমাটা ইটস লাইক কেউ ইনস্টাগ্রাম রিল বানিয়েছে, ছোট 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 এতগুলো ছড়িয়ে ছড়িয়ে ইনস্টাগ্রাম জেনারেশনের জন্য বানানো। এক্সেপ্ট ওদের চাইতে বেশি এই সিনেমাটাকে কেউ হেট করবে বলে আমার ডাউট আছে। মাঝে মধ্যে হঠাৎ করে একটা র্যান্ডম র্যাপ সং ঢুকিয়ে দিয়েছে, এরা এদিকে সেই রাজা রাজারাদের ইয়েতে বলছে, হাম হাম করে কথা বলছে, আর ওদিকে র্যাপ সং বাজছে ব্যাকগ্রাউন্ড। উনি আজীব মজাক হ্যাঁ ভাই। আচ্ছা, গল্প ছোট করে এক্সপ্লেন করার চেষ্টা করছি। সলমান খান একটা রাজকোটের, হি ইজ দা রাজা অফ রাজকোট, সঞ্জয়। এন্ড আমি জানি না এই মুরগদাসের কি সঞ্জয় নামটা নিয়ে ইয়ে আছে সঞ্জয় নিয়ে। সঞ্জয়, ও মাই গড, সঞ্জয়, সঞ্জয়। যাই হোক, যদি কেউ আছেন সঞ্জয় বলে, আমাদের প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না, আমাদের সাবস্ক্রাইবার কাউন্ট কমে যাচ্ছে। যাই হোক, তো এরপর সেখানে ওর ওয়াইফ আছে, যাই হোক আমার মাথা ঘুরিয়ে গেছে। রশ্মিকা মান্দানা। প্রথম কথা হচ্ছে এই সিনেমাটায় প্রথম যেখানে সিন আছে, প্রথম সিন রশ্মিকা মান্দানার সাথে সালমান খানের, আমি ফার্স্ট সিন সিনেমার সিনের কথা বলছি, রশ্মিকা মান্দানার রিলেশনশিপ। ভাই আমরা ট্রেলার দেখে বলেছিলাম, এবং সবাই এই জিনিসটার ব্যাপারে ক্রিটিসিজম হয়েছে, যেটা নিয়ে আবার ভাই বলে দিয়েছে যে साला हीरोइन को प्रॉब्लम नहीं हो रहा है, आपको क्यों प्रॉब्लम हो रहा है? 30 साल का गैप हो या 24 साल का गैप हो, आपको क्या फर्क पड़ता है? ঠিক আছে, নো প্রবলেম। ভাই সিনেমাটাতে যখন প্রথম এদের দুজনের সিন আসছে না, একটা স্বামী স্ত্রী যারা বিয়ে হয়ে গেছে তাদের যে এরকম একটা কনভারসেশন তুই বুঝতেই পারবি না। মানে লিটারালি মনে হচ্ছে আজকে প্রথমবার দেখা হয়েছে, কি সব কথাবার্তা বলছে দুজনে, র্যান্ডম কথাবার্তা, মানে যেরকম নিব্বা নিব্বিরা যেরকম প্রথমবার ডেট করতে গেলে যেরকম হয়, কাইন্ড অফ ওরকম টাইপের কথা। পরে শুনতে পাচ্ছি ও বাবা এ তো হচ্ছে মহারানী, রানী সাহেবা, ও বাবা রে। মানে ওদের বিয়েটা লাইক কাইন্ডা ইট ওয়াজ আ শ্যাম, লাইক একটা কম্প্রোমাইজ। ওই আমাদের শাহরুখ খানের সিনেমাটার মতো কেস, ওই যে কি যেন নাম, অনুষ্কার ফার্স্ট ইয়ে ভুলে গেলাম, যা ও এম আই ফ্রিজিং অন দ্যাট নেম, রবনে বানাদি জোড়ি। হ্যাঁ, কাইন্ডা লাইক ওর বিয়ে হয়েছিল, বিয়ে ভেঙে যাচ্ছিল, সলমান এসে সেখানে ঝাঁপিয়ে বিয়ে করে নিয়েছে বা হোয়াট এভার, আই ডোন্ট নো। বাট আমি একটা জেনুইনলি কথা বলবো, সলমান খান আর রশ্মিকা মান্দানার যে কেমিস্ট্রি দেখেছি, তার চেয়ে বেটার কেমিস্ট্রি যদি আপনাদের দেখতে হয়, পডকাস্ট লিঙ্ক উপরে থাকবে, আমাদের আকাশ পাহাড়ির শান্তনুর দিকে কেমন করে তাকায় আপনারা দেখবেন। আই ডেয়ার ইউ, আই ফাকিং ডেয়ার ইউ। হচ্ছে বেটার যদি কেমিস্ট্রি আমরা ফাইনালি বাঙালিতে আপনাদের জন্য না আনতে পেরেছি, যা বলবেন তাই করবো। आईपीएल को प्रमोट करने का क्या माने तरीका थोड़ा सा कैजुअल है, थोड़ा सा कैजुअल है, बट उनका रिलेशनशिप कैजुअल नहीं है। ठीक है, সিনেমাটা শুরু হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেক এরোপ্লেন সিনস অফ অল টাইম। আমার ওটা এরোপ্লেনের সেট ভাই, ওটা এরোপ্লেনের সেট লিটারালি। আমি বলছি তো তুই সবাই, না 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 আমি বলছি, আমরা সবাই কাহনা পেয়ারা দেখেছি, রাইট? কাহনা পেয়ারার সেকেন্ড হাফে দেখবি যখন ওই মানে ঋত্বিক মানে রোহিত তো ফার্স্ট হাফে মারা যায়, এবার ঋত্বিকের যে একটা যে ক্যারেক্টার, কি যেন নামটা, ওয়াই এম আই ফ্রিজিং অন দ্যাট নেম, হোয়াট এভার, সেই যখন এই যে আমিষা প্যাটেলের সাথে ইন্ডিয়াতে আসে, দেখবি ওরা ফ্লাইটে করে আসে, তো যেখানে দেখবি ঋত্বিক রোশন একটা মহিলার মুখে এরকম গোপ ফোপ লাগিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, কাহনা পেয়ারে কোন সালের সিনেমা? দ্যাট ইজ 2000 এইটা 2025-এ বসে আছি। ওই ফ্লাইটটা মনে হচ্ছিল বেশি রিয়েলিস্টিক রাদার দেন দিস ভাই। এটা লিটারালি মনে হচ্ছে আমার পাশের বাড়ির, বলতে গেলে স্টুডিওতে, আমার বাজারে গেলে যে স্টুডিওটা আছে, স্টুডিওতে শুট করেছে লিটারালি মনে হচ্ছে। কদিন আগে আমাদের এদিকে ছোটখাটো একটা ভূমিকম্প হয়ে গেল, তখন বোধহয় বাড়ি ঘরগুলো বেশি নড়েছিল ওই ফ্লাইট সিনটার চাইতে। হোয়াট ওয়াজ দ্যাট, থোড়া জ্যাদা ডার্ক হো গিয়া, বাট রিয়েলি মানে আপনি দেখবেন আর আপনি ভাববেন মানে পুরো সিকোয়েন্সটা বিলিভেবিলিটির থেকে জিরো, লাইক কেন, কি, কোথায়। তো যাই হোক, ওখানে সলমান খান একজনকে আচ্ছা করে কেলাবে, যাকে দেখেই কেলাতে ইচ্ছে করে। হ্যাঁ, মানে কারো কারো জাস্ট মুখটা থাকে না এরকম, যে দেখেই দিতে ইচ্ছে করে, একদম সেই রকম মুখটি করে বসেছিল মাল্টি। সলমান খান ন্যাচারালি আচ্ছা করে পেটাবে। ওখানে কে আবার সেটা রেকর্ড করে ছেড়ে দিয়েছে, ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে ও হচ্ছে একজন বড় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, মানে হি ইজ বেসিক্যালি দ্য জয়সা অফ দিস মুভি।
বাট দেখতে অমিত শাহের ছেলে। দেখতে অমিত শাহের মতো চুলটা। দেখতে অমিত শাহের মতো, চুলের দিক দিয়ে সমান, সেম কাউন্ট, আমি গুনে রেখেছি, ট্রাস্ট মি। তো তাকে আচ্ছা করে পেরিয়ে দেবে। এবার ওরা সালমানকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাবে, এনকাউন্টার স্পেশালিস্ট, যে গোটা সিনেমায় একটাও গুলি চালিয়েছে বলে আমার মনে নেই, বাট হোয়াট এভার, হতে পারে, হোগা ভাই নে বলা তো সচ্চি হোগা। তো এবার সে আসবে অ্যারেস্ট করতে, এসে দেখবে যে রাজা, তুই ভাব ওই পুলিশটা ওখানে আছে, ও ওকে রাজকোটের রাজাকে গ্রেপ্তার করতে গেছে। ও শুধু জানে না যে ও রাজকোটের রাজা সেটুকুই নয়, ও লিটারালি ওর নামও শোনেনি কোনোদিন। অ্যান্ড তাকে গ্রেপ্তার করেছে যখন, গ্রেপ্তার করতে গেছে যখন, ওর বাড়ির সামনে 1 কোটি লোক দাঁড়িয়ে আছে বোধ হয়। ইউ হ্যাভ নেভার হার্ড অফ দিস গাই? আমি তোর চেয়ে কম সময় রাজকোট কাটিয়েছি। আচ্ছা, এইটারই একটা সিন বলছি, এটার একটা রিলেশনে একটা সিন বলছি, স্টোরির অনেকটা এগিয়ে যায়, যেখানে সালমান খান সে ভাই লিটারালি একটা বাড়িতে সে যায়, ঠিক আছে, আশ্রয় নিতে হোক, হোয়াট এভার ইট ইজ, তার ফ্যামিলি তাকে আশ্রয় দিয়েছে, এতদিন থাকা হয়ে গেছে, তারপরে তার পরিচয় জানছে যে গুগলে সার্চ করো তুমি যে এই লোকটাকে। আজব তো, এখানে তো हम लोगों को एक सिम खरीदने के लिए भी आधार का वेरिफिकेशन लगता है। এই যে সৌরভকে যখন থাকতে হয় কলকাতাতে, उसके लिए आधार वेरिफिकेशन लगता है। यहाँ पर हम रैंडम लोगों को बुला लेते हैं, गूगल में सर्च भी नहीं किए কে ভাই। তুই ভাই সিনেমাটায় গ্র্যাজুয়ালি যত সময় কাটছে সালমান আরো বড় লোক হয়ে যাচ্ছে। প্রথমে ইন্ট্রোডিউস করলো বিরাট বড় বাড়িটা, আমি বললাম ও আচ্ছা, সো হি ইজ রিচ, বললো সেটা যে বড় লোক এখানে, হ্যাঁ, দিয়ে বললো এখানে রাজা রাজারাদের পরিবারের, আচ্ছা ফাইন, রাজা রাজারাদের পরিবার আমাদের বিষ্ণুপুরেও আছে, ওকে ভেরি গুড হলো। তারপরে বললো যে রাজকোটের রাজা, ওকে। তারপর দেখালো যে ট্যাক্সি ভাড়ায়, আই এম নট ফাকিং কিডিং, ট্যাক্সি ভাড়ায় 2 টাকা নোট দিয়ে দিচ্ছে। আচ্ছা, মাঝখানে এক জায়গায় সিন আছে যেখানে বলছে কত দেশে 25% গোল্ড রিজার্ভ নাকি ওর কাছে আছে। ভাই তারপর বলছে দেশে 25% গোল্ড রিজার্ভ ওর কাছে আছে। রকি ভাই নাকি লিটারালি, তুই যারা কেজিএফ দেখেছে তারা বুঝতে পারে, রকি ভাই নাকি লিটারালি কোথা থেকে গোল্ড রিজার্ভ চলে আসলো। এবং আমরা সারা সিনেমাতে গোল্ড দেখিনি সেরকম কোন একটা জায়গায়। আচ্ছা ওর কি, আচ্ছা ভাই ওর কিসের খনি ছিল জানো? আমি তো এক্ষুনি বলতে যাচ্ছিলাম, ওর খৈনি, কয়লা খৈনি ছিল না ভাই, খৈনি অজয় দেবগান খায়, ওর কয়লার খনি ছিল সেটাতে। হ্যাঁ, আমি না প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম যে ওর এক্স্যাক্টলি কিসের বিজনেস। আমি বললাম যে জাস্ট পৈতৃক সম্পত্তি, তারপর বুঝলাম যে খনি আছে, তারপর বুঝলাম যে বারুদ বিক্রি করছে, দেন বুঝলাম ও আচ্ছা খনিতে বারুদ ফাটাচ্ছে, ওকে ঠিক আছে। তারপর শুনলাম যে সব সোনাগুলো ওর কাছে আছে। যাই হোক, এইসব হলো। এবার দেখুন, এর বেশি স্টোরি কিছু নেই। এরপর ওরা মারতে আসবে, সালমান খানকে মারতে তো পারবে না, সালমান খান একধার থেকে একের পর এক লোককে ঠেঙিয়ে যাবে। মাঝখানে সালমান जोशी আছে, ভাই সালমান जोशी, ও ম্যান ভাই তুমকো क्या मजबूरी थी ভাই। ভাই যেই লোকটা 3 ইডিয়টস, ফেরারি কি সাওয়ারি, গোলমাল, এইসব সিনেমাতে এত সুন্দর অ্যাক্টিং করেছে, এখানে অ্যাক্টিং এর দোষ তো পড়ে দেবো। হোয়াট ইজ দ্য ফাকিং প্রবলেম উইথ দ্য ডাবিং ম্যান? কথাটা আমি এখন বলছি, 2 সেকেন্ড পরে যেন কথাটা আসছে লিটারেলি। আচ্ছা, রাশ্মিকা মান্দানার একটা যে ট্রেলার আপনারা দেখেছেন না, শেষে গান, আমি সৌরভকে ওটা বলছিলাম হল থেকে বেরিয়ে, যে ভাই ওই জিনিসটা, কারণ আমি আর সৌরভ কিন্তু আলাদা আলাদা জায়গায় দেখেছি, আলাদা আলাদা শোতে দেখেছি। সৌরভকে আমি ফোন করে বলছিলাম যে ভাই ওই জিনিসটা ভালো মতো নোটিস করিস, যে রাশ্মিকা যখন গানটা গাইছে, ট্রেলারের যে গান, এটা গানটা পুরো আলাদা, দ্য ভয়েস ইজ ডিফারেন্ট। ভাই 3 সেকেন্ড 4 সেকেন্ডের লিটারালি ডিফারেন্স আছে ভয়েসে। এবং রাশ্মিকা যে কথাটা বলছে, মুখ চোপে চোপে এরকম ভাবে যে কথা বলছে, আর যে গানের যে লিপসিং, দ্যাট ইজ ডিফারেন্ট। প্রত্যেকটা ডায়লগ এরকম করে বলছে। হ্যাঁ, ওর না ঠোঁটটা নড়ছে না, দাঁতটা নড়ছে না, কি করে যে আওয়াজ বেরোচ্ছে আমার কোনো আইডিয়া নেই। আমাদের ঠাকুমারা বলতে গেলে সুপারি চেয়ে তো না, ওই সুপারি মুখে রাখলে যেরকম হয় করে, কি সব হচ্ছে লিটারালি ভাই। আচ্ছা, গল্পের দিকে যদি স্পয়লার না দিয়ে যদি আমরা জাস্ট ক্যারেক্টার্স গুলোর কথা বলি, আচ্ছা ভাইস ভাই, স্পয়লার দেওয়া হয়ে গেছে, ভাইস ভাই, আচ্ছা বাঞ্চ অফ র্যান্ডম অ্যাক্টার্স। প্রথম কথা হচ্ছে, বাহুবলীতে কাটাপ্পার যে রোল করে, তাকে এখানে ভিলেনের যে রোল দিয়েছে সত্যরাজ,
হরেবল ক্যারেক্টারে কোনো ডাইনামিক্স নেই। ইটস দ্য মোস্ট র্যান্ডম পলিটিশিয়ান এভার ইউ হ্যাভ এভার সিন ইন এনি ফিল্ম হোয়াটসএভার। জেনারিক, এক্সট্রিম জেনারিক। আপনি যত জেনারিক ভাবতে পারছেন তার চেয়ে বেশি জেনারিক। আচ্ছা, কাজল আগরওয়াল ভাই এমনি অ্যাক্ট্রেসটা বলতে গেলে শুধু একটু দেখতে সুন্দর বলে ছাপড়িরা বলতে গেলে ক্রাশ খায়। অ্যাক্ট্রেস কোনোদিনই ভালো ছিল না, ঠিক আছে। আমরা স্পেশাল 26-এ আমি তো শুনেছিলাম ও নাকি ইন্ডাস্ট্রি ছেড়ে পালিয়েছে, আবার এখন কি করতে এলো কি জানি। ভাইজানের বলতে গেলে এমনি জাহান জায়গায় বলতে গেলে এমপ্লয়মেন্ট দেয়, যাই হোক হোয়াট এভার। সো কাজল আগরওয়ালকে নিয়েছে, ভয়েস পুরো মনে হচ্ছে শ্রুতি হাসানের ভয়েসকে কপি করে এখানে ঢুকিয়ে দিয়েছে। কাজল আগরওয়ালের কিরকম ভয়েস, বাঞ্চ অফ র্যান্ডম অ্যাক্টরস যাদেরকে আমরা হয়তো কোনোদিন দেখিনি। কে দেখেছে? হয়তো যারা বিগ বস দেখে, যারা এইসব দেখে তাদেরকে হয়তো দেখেছে। ওই যে ওই কাজল আগরওয়ালের হাজবেন্ডটা ছিল, ওকে আগে কোনোদিন দেখেছিস? আমি কোনোদিন দেখিনি ভাই। কে এইসব অ্যাক্টর? কোন ছাপ? তবে যাদের দেখেছি সেরকমও তো অনেক লোক আছে। আমাদের সঞ্জয় কাপুর আছে, শর্মন যোশী আছে, কাজল আগরওয়ালকে তো তুই বললি, অ্যান্ড ইভেন আমাদের যতীন শর্মা, আই থিঙ্ক আমাদের ইয়ের বান্টি সিক্রেট গেমস এর, তো বান্টি ভাই, তো ওরা আছে। অ্যান্ড লাইক আমি জেনুইনলি বলছি, একমাত্র ইয়েকে দেখেছি হয়তো 10% ট্রাই করছিল, যতীন শর্মা 10% ট্রাই করছিল, বাদ বাকি সবাই নোবডি গিভড আ ফাইং। মানে দেখ লিটারালি নোবডি, আমি বুঝি না ভাই এরকম একটা প্রজেক্ট লিটারালি যারা যখন এডিট করছিল, ঠিক আছে আমরা মুর্গদর্শের ব্যাপারে আসবো, বাট তার আগে যখন যারা এডিট করছিল আফটার শুটিং ইট, তারা কি দেখছিল না? এন্ড ভাই সালমান খানের কি হয়েছে, this is the most random lethargic film that I have ever seen of Salman Khan. মানে it's worse than Kisi Ka Bhai Kisi Ki Jaan, and believe me or not it is worse than Radhe for his performance. রাধে বা এইসব সিনেমাতে, সিনেমা যত খারাপ হোক, সালমান খানকে এরকম ডিসইন্টারেস্টেড ওর নিজের সিনেমাতে আমি দেখিনি। ওর নিজের সিনেমাতে অ্যাটলিস্ট দেখিনি, ক্যামিও তো হতে পারে। ছোটবেলায় কি করতাম দেখ, সেই পকেটে হাত দিয়ে মুখটা উপর দিকে করে আমরা হাঁটতাম শীতকালে, হ্যাঁ, সিরিয়াস দেখাবার অ্যাক্টিং করে। সালমান খান লিটারালি গোটা সিনেমায় সেটা করছে, ভুঁড়িটা এইভাবে ঢুকিয়ে দিয়েছে ভেতর দিকে, পকেটে হাত ঢুকিয়েছে, ভাই শার্টটা পর্যন্ত গোটা নেই। এইটা যদি আমাদের স্কুল ফুলে হতো না, যখন আমরা স্কুল করতাম যে এরকম ডিসিপ্লিন এরকম হাঁটছি দুটো চাপ্পড় মারতো লিটারালি। শার্টটা পর্যন্ত এইখানে যে একটু এইটুকু এফোর্ট যে শার্টটা এখানে একটু হালকা করে গোটাবো না, এইভাবে একইভাবে হাঁটতে হবে, ঠিক আছে, প্রতিটা র্যান্ডাম সিনে সালা যাচ্ছে যেখানে। আজব তো। আচ্ছা, প্রথম যে এয়ারপোর্টের সিনটাতে সেখানে একটা জিনিস দেখেছি, ভাইয়ের বলতে গেলে চুল স্ট্রেট করে এরকম ভাবে করে দিচ্ছে, এমনিতে তো ভাইয়ের চুল নেই, সেটা দ্যাট ইজ ডিফারেন্ট, ঠিক আছে। সেই ওই সিনটাতে শুধু ভাইয়ের চুলটা এরকম লাগছে, বাকি প্রতিটা সিনেমাতে একই ব্যাক ব্রাশ। মানে আমরা এখানে পারলে একটা ফটো দিয়ে দেবো, প্রতিটা এনি র্যান্ডম ভাই ক্যামিও ইন দ্য লাস্ট 2-3 years, and this film every frame is the same look, same expression, in fact worse. My God. আচ্ছা, এডিটিং হরিবল, মিউজিক it's not bad, it's not good, it's nothing. Santosh Narayan background music, আচ্ছা মিউজিক ছেড়ে দে, মিউজিক ইজ র্যান্ডম। কথা বলার কোনো মানে নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে একটু কথা হোক। দ্য মেইন প্রবলেম হচ্ছে দ্য মেইন যে সিকান্দার যে ট্র্যাকটা, মানে গানটা বলছি না, মেইন মিউজিক দ্যাট ইজ গুড। প্রবলেম হচ্ছে এরা না বলতে গেলে এত ফ্যান্সদের থেকে খিস্তি খেয়েছে লাস্ট কিছুদিন, এরা তাও ওইটাকে অফিসিয়ালি রিলিজ করেনি। তো সিনেমার আগে যেরকম মনে পড়ে জাওয়ানের যখন অনিরুদ্ধ যখন বের করেছিল, দে রিলিজ ডে ইট ওয়াজ ফাকিং গ্রেট, হাইপটা বিল্ড আপ হয়েছিল। এখানে তারা নিজেরা রিলিজ করেনি, ওকে ফাইন। বাই সিনেমাতে দ্যাট ওয়ান ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ ফাইন, বাট তাছাড়া কোনো অ্যাকশন সিনে সেরম লেভেলের যে কোনো বিশাল ইম্প্যাক্ট করছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেখানে লিটারালি কোনো ইম্প্যাক্টই নেই। এই সন্তোষ নারায়ণ অন্য তুই তামিল বা তেলেগু সিনেমা দেখবি, সেখানে দেখবি কি দারুণ বলতে গেলে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন। না, একে ফার্ম হাউসে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট করতে হবে, কিছু করার নেই। যাই হোক, আচ্ছা, পারফরমেন্স ওয়াইজ সবাই ঝুলিয়েছে, আলাদা করে কাউকে কিছু বলার নেই। সালমানের ক্ষেত্রে যেটা আপনারা সবাই শোনার জন্য বসে আছেন, সেটা হচ্ছে সালমানের ক্ষেত্রে আমি বলবো সালমানের পুরোটাই লেথার্জিতে ভুগছে। হ্যাঁ, অ্যাকশন কোরিওগ্রাফি বোধ হয় ওই একটা সিন আছে যেখানে কাজল আগরওয়াল বলছি, আমার মাথা ঘুরিয়ে গেছে, রশ্মিকা মান্দানা ঘুমানোর অ্যাক্টিং করছে, অ্যান্ড লাইক বাইরে একটা ফাইট সিকোয়েন্স হচ্ছে, সেইটা ছিল কিছুটা ক্রিয়েটিভ, খারাপ ছিল না। হ্যাঁ, কিছু ইন্টারেস্টিং নতুন দু একটা জিনিস ট্রাই করেছিল, অ্যান্ড ইভেন ওই টোনটাও যদি রাখতে পারতো একটা ভালো হতো, হয়নি, অফকোর্স হয়নি। এরপর সালমানকে একমাত্র আপনার ভালো লাগবে যখন বাচ্চাগুলোর সাথে কথা বলছে, ঠিক আছে, কিছু কিছু বাচ্চার সাথে আছে। সালমান হ্যাজ দিস চাইল্ড লাইক থিং অ্যাবাউট হিম,
যেখানেও বাচ্চাদের সাথে বেশ সুন্দর ঘুলে মিলে যেতে পারে, এই ওই, ঠিক আছে। তো আই মিন রশ্মিকা মান্দানাও কোনদিন বাচ্চাই ছিল ওর কাছে, বাট ওকে তার সাথে বড় হয়ে গেছে, কেমিস্ট্রি নেই, যাই হোক। তো সেইগুলো বাদ দিয়ে সালমানের রিয়েলি না ও চেষ্টা করেছে, না স্টোরি ওকে কোনো রকম চেষ্টা করার কোনো ডিমান্ড করেছে। দেখ সালমান খান, প্রবলেম ইজ সালমান খান নিজেই বলছে, মানে আর ইফ ইউ, আমি জানি না আমাদের অডিয়েন্সকে একটু আমি চেক করতে বলবো, সে নিজে এই সেম স্টেটমেন্ট লিটারালি ভাই কিসি কি জানার সময়ও দিয়েছিল যে আমার ফ্যান্সরা তো আছে, আমাকে বলতে গেলে র্যান্ডম কালেকশন দিয়ে এরকম দিয়ে দেবে। সো হি ইজ নট পুটিং আ সিঙ্গেল ফাকিং এফোর্ট অ্যাট অল। আই এম ফ্ল্যাবারগাস্টেড যাকে বলে। স্টোরিটা তো সেই আমার কিরম মনে হলো জানিস, যে একটা কেউ এসে পিচ করেছিল একটা স্টোরি, আই ডোন্ট নো হোয়াট এভার, যে লিখেছিল যে এরকম একজন হাজবেন্ড যার ওয়াইফ মারা গেছে, এবং মারা যাওয়ার পরও রিয়েলাইজ করছে আমি আমার ওয়াইফের সম্পর্কে অতটা জানতে পারলাম না, হ্যাঁ, রিগ্রেট করছে। তো ও মারা যাওয়ার পর অ্যাটলিস্ট যেগুলো বেঁচে থাকতে করতে পারিনি সেইগুলো করবো সেই ভাবছে। তো ওর ওয়াইফ অর্গান ডোনার ছিল, সেই থ্রু দিয়ে তাহলে ও যাদের যাদের অর্গান দিয়েছে তাদের যাচ্ছে, এবং তাদের লাইফ এর গল্প নিয়ে একটা ছোট 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 বিটস এন্ড পিসেস একটা কিছু একটা গল্প সাজেস্ট করেছিল, যেটা আমার খুব একটা খারাপ লাগছে না শুনতে। কিন্তু সেইটার সাথে যখন সেটাকে বলিউডের তড়কা দেওয়া হলো, ইঞ্জেকশন দেওয়া হলো, অ্যান্ড দেন যে জগা খিচুড়ি বানিয়ে দিল, যেভাবে গল্পটার গলা টিপে মারা হলো, দের ইজ নাথিং, নট ওয়ান রিডিমিং কোয়ালিটি অ্যাবাউট ইট। দেখ ওইটাই হচ্ছে ব্যাপার, তুই যেরকম বলি, মানে এক লাইনে যদি এক সারাংশ যদি আপনি গল্পটা ভাবেন তাহলে কিন্তু গল্পেতে স্কোপ ছিল। বাট এরা, আর তুই যে বললে বলিউড, আই উড নট লাইক টু ব্লেম বলিউড ফর ইয়ার, বলিউড হচ্ছে এরকম হচ্ছে যে কিছু হলে বলিউড কিস্তি খায়। না, আমি বলিউড মশলার কথা বলছি, মানে এখানে আমি বলছি একটা জিনিস, যে এই যে সাউথের যে ট্রেন্ড, সাউথ টাইপের আমরা সিনেমা বানাবো, সাউথের সেন্সিবিলিটি নিয়ে আমরা সিনেমা বানাবো, দিস ইজ রাইট নাও ফাকিং হার্টিং আওয়ার হিন্দি ফিল্মস। সবকিছু ওই সেন্সিবিলিটিতে হয় না, কোনো আইডেন্টিটি, কোনো নিজের। বলিউড ইজ লাইক আ হেডলেস চিকেন রাইট নাও, বিগ বলিউড ফিল্মস আর লাইক হেডলেস চিকেন। তুই সেই সিনেমাগুলোই ভালো দেখতে পারবি, সেটাতে আপনার পলিটিক্যাল আইডেন্টিটি বা যে কোনো কিছুর সাথে ম্যাচ হোক কি না হোক, বা সেই সিনেমাগুলোই ভালো লাগে যেটা বুঝতে পারবি যে ডাইরেক্টরের নিজের একটা লিটারালি একটা নিজের ক্রিয়েটিভ থট আছে, তার একটা নিজের স্ট্যান্ড পয়েন্ট আছে। এই সিনেমাগুলো না র্যান্ডম, এইটা টাইগার 3, এই সিনেমাগুলো কি হচ্ছে, এই টাইগার 3 তে একটা টেমপ্লেট ফলো করছে যে দিস ইজ হোয়াট ইজ ওয়ার্কিং, তো আমরা এইটাই করছি। দের ইজ নো স্ট্যান্ড পয়েন্ট, কি বলে আইডেন্টিটি ক্রাইসিস যাকে বলে। আচ্ছা, এই যে আপনারা এতক্ষণ ধরে শুনলেন, আমরা এত কিছু নিয়ে এত কথা বললাম, ঠিক আছে, পারফরমেন্সেও মোস্টলি মিস থাকলেও একটা দুটো ছোট রিডিমিং কোয়ালিটি ছিল, অ্যাকশনেও দু একটা বলার মতো কিছু জিনিস ট্রাই করেছিল, একটা গান ভালো ছিল, এইরকম করে ছোট 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 পজিটিভ জিনিস শুনলেন। এর মধ্যে কোথাও একবারও ডিরেক্টরের নাম উঠে এলো না, কেন? বিকজ দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট থিং অ্যাবাউট দিস মুভি। ও মানে লোকটা মুরুগাদাস, আই জেনুইনলি ডোন্ট থিঙ্ক ও ডিরেক্ট করতে জানে। গজনী অর্ধেক নোলান থেকে ঝেপেছিল, অর্ধেক ওকে কেউ শিখিয়ে শিখিয়ে দিয়েছিল বা কিছু। লোকটা কোনো ধারণা নেই মালটার ডিরেকশন নিয়ে। ও যে কি করেছে গোটা সিনেমাতে, দায়িত্ব নিয়ে ছড়িয়েছে পুরো। মানে এত র্যান্ডম সিনেমা, জাস্ট র্যান্ডম থিংস হ্যাপেনিং অল দ্য টাইম। কি হচ্ছে, আমি প্রথমে ভাবলাম পারফরমেন্স খারাপ, তারপর ভাবলাম স্টোরি খারাপ, তারপর ভাবলাম এডিটিং খারাপ। হ্যাঁ, শেষ হতে হতে বুঝলাম যে ঝুলিয়েছে, আসল হেগেছে এখানে ডিরেক্টর, মানে সিনেমাটার মেন ভিলেন যে বলতে গেলে। ও কিচ্ছু একটা ফোটা চান্স দেয়নি এই সিনেমাটাকে হিট হবার। সালমান যা করেছে করেছে, খারাপ হ্যান ত্যান সেসব তো করেইছে, কিন্তু বাকি যারা আছে কারোর মধ্যে থেকে এইটুকু পারফরমেন্সও বের করে আনতে পারেনি, এবং উল্টে জাস্ট পুরো র্যান্ডম ভাবে ছড়িয়ে গেছে। আমি জেনুইনলি জানি না ও কি করতে চাইছিল। সঞ্জয়ের নাম শুনে অর্গাজম হয়ে গেছিল। কনফ্লিক্টিং পয়েন্ট আছে তোর সাথে। তুই যে সালমানকে বলতে গেলে মানে ডিফেন্ড না, বাট অ্যাটলিস্ট তুই বলতে গেলে সালমানকে একটা সতী সাবিত্রী ভাবাচ্ছিস। আমি বলছি না, এখানে আমি জানি না মুরুগাদাসের দোষ কতটা দেবো। আমি রেকমেন্ড করবো আমাদের এইখানে, আমি না চাইলে মুরুগাদাসের নেক্সট সিনেমার, তুই জানিস অলরেডি ট্রেলার বেরিয়ে গেছে, ইটস আ তামিল ফিল্ম, ঠিক আছে? তো এই ট্রেলারের লিঙ্কটা আমাদের এই ডেসক্রিপশনের নিচে চাইলে আমরা দিয়ে দেবো। আপনি ওই ট্রেলারটা দেখুন, ওই সিনেমাটা এই কিছু মাস পরে রিলিজ হবে, ওই ট্রেলারটা দেখুন আর এই ট্রেলারটা দেখুন। এই সেম ডাইরেক্টরই, এই না যে 10 বছর আগের সিনেমা, এই সেম ডাইরেক্টরই তার নেক্সট সিনেমা বানাচ্ছে, তাহলে এতটা ডিফারেন্স কি করে? আমার মনে হয় জাস্ট লাইক আদিপুরুষ was not, or let's say Tanaji was not directed by Om Raut, we are sure Ghosh direct করেছে হচ্ছে অজয় দেবগন।
লিটারালি উই নো দ্য অরা অফ সালমান খান, অ্যান্ড আমরা এটাও জানি যে সালমান খান কিন্তু তার সেটে লিটারালি হি হ্যাজ গট দ্য কমপ্লিটলি যে যা ইচ্ছা তাই করতে পারে, যাকে ইচ্ছা তাকে বলতে গেলে র্যান্ডামলি ঢোকাতে পারে কাস্টের জন্য। এই জন্য আমার লিটারালি মনে হয় সালমান এটা মানে লিটারালি শ্যাডো ডাইরেক্ট করেছে। না হলে আমি জানি না মুরগাদাসকে আমি তো আর পার্সোনালি চিনি না, বাট দ্য ওয়ে হি টক্স অ্যান্ড তার নেক্সট সিনেমা, আমি যখন লিটারালি আজকে সিনেমাটা দেখার পর না বাড়ি এসে তার নেক্সট সিনেমার ট্রেলার দেখলাম, আমি শকড যে এই আচ্ছা এর যদি এতটাই ডাউনফল হয় তাহলে তার নেক্সট সিনেমাতে ট্রেলারটা এত ভালো লাগছে কি করে। ট্রেলারের লুক অ্যান্ড ফিল এভরিথিং ইজ ডিফারেন্ট ভাই। আমি শিওর বলছি এটা সালমান নিজে যে মেরে কো এক সাউথ ডিরেক্টরস কে সাথ ই করনা হ্যায় ভাই, বানা দো ফিল্ম। সালমান যেরকম এফর্ট দেন ওর নিজে সাইডে এক করছে, আমি কথা বলছি ভাই। দেখ এবার ব্যাপার হচ্ছে যে কারণে আমি তোর এই কথাটা মানতে পারবো না, সেটা মেন ইয়ে হচ্ছে যে তুই যেটা করছিস সেটা স্পেকুলেশন। হ্যাঁ, মুরগাদাস যতক্ষণ না নিজে এসে বলছে যে আমার সাথে কোনো ইন্টারফেয়ার হয়েছে হ্যান ত্যান, ততক্ষণ আমরা ওটা জাস্ট ইটস স্পেকুলেশন। সালমান খান যদি ইন্টারফেয়ার করেছে দ্যাট ইজ হরিবল, বাট মোদ্দা কথা দিনের শেষে ওটার জব ছিল ডিরেক্টরের, ডিরেক্টর খুব বাজে রকম ভাবে ধেড়িয়েছে। অ্যান্ড আমি একবারও বলছি না সালমান ধেড়ায়নি, সালমান মানে যাচ্ছে তাই ভাবে হি ইজ বিয়ন্ড ফিনিশড। ও জাস্ট নিজের বয়স অনুযায়ী সেই রকম রোল গুলো করো না রে ভাই। টু সি সালমান খান লাইক ভাইজান টাইপের সিনেমাগুলো করতে কি সমস্যা হচ্ছে? ইট ইজ স্যাড টু সি সালমান খান লাইক দিস। হ্যাঁ, বাচ্চাদের সাথে যে লোকটার এত কেমিস্ট্রি আছে, সে প্রত্যেকটা ইয়েতে কম বয়সী লোকের রোল করে সে কি করতে চাইছে, কি প্রমাণ করতে চাইছে? এখানে কম বয়সীও করেনি, বাট এখানেও লাইক আই ডোন্ট নো, মানে ও একটা ব্যাচেলার টাইপের অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও জাস্ট যায় না। আচ্ছা আমি একটা জিনিস মানে জেনুইন কোশ্চেন করতে চাই, যারা সালমান খান ডায়াট ফ্যান্স এই ভিডিওটা দেখবেন খিস্তি করার আগে একটা জিনিস আপনারা একটু নিজেদের মনকে প্রশ্ন করবেন, ঠিক আছে? আপনারা কি এই সিনেমাটাকে চান যে ডিজাস্টার বা বিরাট ফ্লপ হয়? বিকজ আই থিঙ্ক আমি যদি এই সিনেমাটার থেকে মানে যদি ফ্যান হতাম না, সালমান খানের ডায়াট ফ্যান হতো, আমি চাইতাম যে এই সিনেমাটা 150 কোটি 200 কোটি র্যান্ডামলি কামিয়ে যাক না। এইটা দিস শুড বি আ ওয়েক আপ কল। শাহরুখ খানের যেরকম একটা ওয়েক আপ কল ছিল, হ্যাঁ এটাও ঠিক যে শাহরুখ খান যখন সেই সিনেমা থেকে যখন ফ্লপ যাচ্ছিল দ্য স্ক্রিপ্ট ওয়াজ লেটিং হিম ডাউন, বাট এরকম ভাবে আমরা লো এফোর্ট দেখিনি শাহরুখ খানের থেকে, ঠিক আছে কম্পারিজনে যাচ্ছি না হোয়াট এভার, বাট দ্য থিং ইজ শাহরুখ খান নিডেড আ ওয়েক আপ কল যে ভাই 50 কোটি 60 কোটি টাকার বলতে গেলে কালেকশন হচ্ছে লাইফ টাইম। সালমান যদি এই সিনেমাটা দিয়েও যদি 250-300 কোটি টাকা কামিয়ে নেয় না, আই এম শিওর যে সেই নেক্সট সিনেমা বলতে গেলে এফোর্ট দেবে না, কারণ সে জানে ভাই আমার তো এরকম বলতে গেলে। বাট দ্য প্রবলেম ইজ রাইট নাও ভিকি কৌশল, রণবীর কাপুর, শাহরুখ খান তো ছেড়ে দিলাম, বাকিরা যেই লেভেলে আস্তে আস্তে উঠে যাচ্ছে ইন টার্মস অফ বোথ কালেকশন অ্যান্ড অডিয়েন্সের মনের মধ্যে নিজেদের জায়গা লিটারালি এস্টাবলিশ করাতে, সালমান খানের যদি সেই লেভেলের আবার পুল না দেখতে পারে আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাবে সালমান খান র্যান্ডামলি যেরকম ভাবে করছে। আই থিঙ্ক উই শুড মেক আ ডেডিকেটেড ভিডিও অন সালমান খান, সেটা হয়তো আপনারা যদি কমেন্ট সেকশনে জানান আমরা হয়তো করতে পারি, একটা সালমান খানের একটা পুরো ক্যারিয়ার অ্যানালাইসিস সুন্দর একটা ভিডিও হতে পারে। যাই হোক, তো এটাই আমাদের মোটামুটি ইয়ে নিয়ে রিভিউ ছিল। ডিপ্রেস যাকে বলে, মানে ইতা, হ্যাঁ মানে ইটস নট ইভেন ফানি। আমরা ইয়ার্কি ঠাট্টা করে ইয়ে করবার চেষ্টা করছি, বাট আমি জেনুইনলি আই ডিড নট এনজয় ওয়াচিং দিস। শুধুমাত্র এই রিভিউটা বানাবো আমরা বলেছিলাম বলে আমি বসেছি। আমি মানে ফার্স্ট সিনেই আমি মেন্টালি চেক আউট করে গিয়েছিলাম, ইট ওয়াজ দ্যাট ব্যাড। এবং আমি একটা সিনেমাকে এইভাবে কখনোই ট্রিট করি না, বাট আই ওয়াজ ফোর্সড টু ডু সো। যাই হোক, আজকে আর এটা বেশি প্রলং করছি না, আমাদের এটাই মোটামুটি ছিল। আপনারা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, জানান আপনাদের কেমন লেগেছে, আপনারা দেখতে যেতে ইচ্ছুক কিনা, সালমান নেক্সট কার সাথে কাজ করলে আপনারা বেশি খুশি হবেন। দিস ইজ ফর ইউ, প্লিজ প্লিজ প্লিজ। হোয়াট ইজ দিস ম্যান, হোয়াট ইজ ভাই প্লিজ স্টপ। এখনো এই ধরনের র্যান্ডম জিনিস আমি দেখতে পেয়েছি গোটা সিনেমাটাতে, জাস্ট এইরকম র্যান্ডম জিনিস। We are putting more effort on this podcast that Bhai has put in the entire film, আমি তো বলছি। ভাই ছেড়ে দিন, ঠিক আছে, করুন, কমেন্ট করবেন তো করুন, বাই বাই।